তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান অবৈধ ঘোষণা ও গণভোটের বিধান পুনর্বহালের রায় দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে উচ্চ আদালত প্রাঙ্গণে আছেন, এই মুহূর্তে কথা বলছেন আইনজীবী বদুল আলম মজুমদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার। এবং এই সংবিধান সম্পর্কে কোনো রকম সমালোচনা করা এগুলো হলো কি সেডিশন, সেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধী যারা, এবং আমি নিজে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী এবং আরও বহু ব্যক্তিরা এবং আপনারাও, কারণ আপনারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। তো আমরা যে ঝুলতে পারতাম সেটা তিনি বাতিল করেছেন সংবিধানের ৭ ক। এবং শুধু তাই নয়, এটা আমি কোনোদিন দেখি নাই আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরা নাগরিকের পক্ষে চরম প্রতিকূল অবস্থাতেও নাগরিকের পক্ষে আমরা লড়েছি, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণতন্ত্র ফিরে আসা মানে কি? এটা পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে পরিবর্তন। আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি, আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে, আমরা যদি আমাদের করণীয় করি, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে, আর তা না হলে ফিরে আসবে না। আর আপনাদেরকে যেই জিনিসটা আমাকে সহায়তা করেছে এবং আপনারাও এই ব্যাপারে সহায়তা করেছেন, আমি যে বইটা লিখেছি এই বইটাতে কিন্তু পুরো ইতিহাস আছে। যে আর্গুমেন্টগুলো উনি ব্যবহার করেছেন এগুলো সবগুলোই আছে, আপনাদের রিপোর্টিংয়ের কাজে লাগবে এটা। তো অনেক ধন্যবাদ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জি, আমরা চলে যাই। আচ্ছা, আপনারা চলে যান। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। আপনি জাজমেন্টটা পুরোটা বলেন, তারপরে পর্যবেক্ষণগুলো বলেন, তারপরে পুরোটা তো বাদ দিবেন না, পুরোটা বাদ দিয়ে যে ধারাগুলো আর একটু বর্ণনা দিয়ে একটু আস্তে। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তার মধ্যে যে সমস্ত জিনিস তিনি সংরক্ষণ করেছেন তার মধ্যে একটি হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো পরিবেশগত বায়োডাইভার্সিটির প্রিন্সিপাল, আরেকটি সংরক্ষণ করেছেন যেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রের যে পলিসি। এছাড়া যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তারপরে কনস্টিটিউশনের 7 ক এবং 7 খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন, সেটি হলো তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আর একই সাথে তিনি বলেছেন যে সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। এর বাইরে যে সমস্ত বিধান সংবিধানে অ্যাড করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এগুলোকে আদালত বলেছেন পরবর্তীতে নির্বাচিত পার্লামেন্ট এসে যে অংশগুলোকে ভালো মনে করবে সেগুলোকে রাখবে, যে অংশগুলোকে ভালো মনে করবে না পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এই 3 তরফার রায় আজকে ঘোষণা হয়েছে। এর হ্যাঁ, উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা।
আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো আমরা জনগণ। বলেছেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মৌলিক কাঠামোটাকে ধ্বংস করে দেওয়া হয়। উনি বলছেন যে কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা ডক্ট্রিন আছে। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে 7 খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয়, তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে। এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করা হয়েছে, উইল অফ দ্য পিপলকে নেগেট করা হয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। 44 অনুচ্ছেদের 2 যেটা বলেছেন সেটাকে বাতিল করেছেন। 44-এর 1 কিন্তু বহাল আছে। 2-তে বলেছেন যে হাইকোর্টের কিছু পাওয়ার নিম্ন আদালতকে দেওয়া যাবে। তিনি বলছেন যে এটা সম্ভব নয়, কনস্টিটিউশনাল স্কিমে এটাকে অ্যালাউ করা হয় না। আর সর্বশেষ যে কথা বলেছেন, লাস্ট যে 3টি ইলেকশন হয়েছে, অবজারভেশনে বলেছেন এই 3টি ইলেকশনের মাধ্যমে ইলেকশন প্রসেসে মানুষের কনফিডেন্স, আত্মবিশ্বাস, আস্থা সব কিছু হারিয়ে গেছে। না না, এটা যে এই বিধানটা বাতিল হয়ে শুধু এইটা না, 7-এর কথা কিন্তু অন্য জিনিস আছে। 7-এর কথা বলা আছে এই অনুচ্ছেদ, অমুক অনুচ্ছেদকে কোনোভাবেই সংশোধন করা যাবে না। তো অমুক অনুচ্ছেদে যদি সংশোধন করা না যায়, তাহলে গণভোট, পিপলের উইল, পিপল যদি মনে করে চেঞ্জ করবে, তাহলে কোথায় যাবে? এই জন্য এই ধরনের বিধান সংবিধানে রাখা যায় না, যেখানে বলা হয়ে থাকে যে পিপলের ক্ষমতা নাই চেঞ্জ করার। পিপলের যদি ক্ষমতা না থাকে চেঞ্জ করার, তাহলে ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য স্টেট উইল বি ডেস্ট্রয়েড। জামাত খুশি এই রায়ের মাধ্যমে আদালতে যারা আর্গু করেছে কম বেশি সবাই খুশি, সাংবাদিকরাও খুশি। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করলো, এই বাতিলটা বাতিল হলো। বাতিলটা বাতিল হলে পরে কোথায় আসলো? বাতিলটা বাতিল হলে পরে কনস্টিটিউশনের আগেরটা আসে, কিন্তু এখানে আরেকটু ছোট জিনিস রয়েছে। আপনারা জানেন 13 অ্যামেন্ডমেন্টের মামলাটা আপিলের ডিভিশনে রিভিউ আকারে পেন্ডিং আছে, ওটার সঙ্গে তার একটা যোগসূত্র আছে। এই জন্য হাইকোর্ট ডিভিশন সতর্কতার সহিত মন্তব্য করেছেন, কারণ একটি বিষয় সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। যেহেতু নির্বাচন, গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো, এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, সেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে 2ভাবে বাতিল করা হয়েছিল। প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে, বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন, এবং পরবর্তীতে সংসদ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন। কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল। কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো, সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম। কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য। এবং এটা আপনারা জানেন, ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও 4 জন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে, যেটা শুনানির জন্য আছে। এটা জানুয়ারির 3য় সপ্তাহে শুনানি হবে এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। মোট কয়টা বাতিল করলো আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো। তারপরে 7-এর খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। তারপরে 44 ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেওয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল, সেটাকে বাতিল করা হয়েছে। তারপরে 142 অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কিছু কিছু ধারার ক্ষেত্রে গণভোটের বিধান ছিল, সেই গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজেই সেটাকে বাতিল করা হয়েছে, যার ফলে সংবিধানের কিছু ধারা প্রস্তাবনা সহ এবং 142 ধারা সহ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। এবং 7-এর ক, 7-এর খ, 44 এবং 142 ধারা এগুলোর যে রায়, এগুলো আজকের রায়ের ফলেই বাস্তবায়িত হয়ে গেল। এগুলোর জন্য আর কোনো রায় বা পরিবর্তন করতে পারবে না, এরকম একটা বিধানকে স্ট্রাইক ডাউন করেছে। আবার বলুন। মূল কাঠামো যে ভবিষ্যতে সংসদ সদস্যরা চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, সেটা সেটা 7-এর খ, 7-এর খ। এবং আমি তো মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা যেরকম ঐতিহাসিক, 7-এর ক এবং 7-এর খ বাতিল করাটাও এরকম ঐতিহাসিক। এবং অন্য যেগুলো উনি আজকের রায়ে, আমরা পঞ্চদশ সংশোধনীর আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম, তো অন্য যেগুলো আর্টিকেল উনি আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না, সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন, চাইলে বাতিলও করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। দলীয় সরকারের অধীনে নির্বাচনী বিধানটা বাতিল হলো। অবশ্যই সংবিধানে অধীনে হবে যদি আপিলের ডিভিশনও রেস্টোর করে। কোন ভবিষ্যৎ ইলেকশনের কথা বলছেন? নেক্সট যে ইলেকশনটা হবে, এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। এখানে আরও একটা বিষয় আপনাকে বলি, আপনাদেরকে পরিষ্কার করা উচিত, এবং এটা আমি আগেও একবার বলেছিলাম যে আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার আপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং আপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দুটো রায়ের ফলে সংবিধানে যদি ফিরে আসে বা যখন ফিরে আসবে, আমরা তো অবশ্যই আশাবাদী এটা ফিরে আসবে। ফিরে আসার পথে আজকে আমরা অর্ধেক রাস্তা পার হলাম, আর অর্ধেকটা আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ মামলা। যখন ওই অর্ধেক পথও আমরা পার হব, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আমরা আশা করি যে পুরোপুরি ফিরে আসবে। পুরোপুরি ফিরে আসার পরেও কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয় সাধারণত, এবং এটা একটা এস্টাবলিশ প্রিন্সিপল, যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনেই হয়।
এবং তার কার্যকলাপও যেই আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনে পরিচালিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের 106 অনুচ্ছেদে একটি মতামত চান, যেটা একটা সংবিধানের ধারা, এবং তখন আপিল বিভাগ মতামত দেন যে দেশে এই সাংবিধানিক শূন্যতা পূরণকল্পে এবং দেশের সিকিউরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রেসিডেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কাজেই এটা গঠিত হয়েছে 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের ওপিনিয়ন অনুযায়ী, এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি, যেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, যে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নাই। এবং আপিল বিভাগের 106-এর যে ওপিনিয়ন, এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা। কাজেই এই বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি